আছে ইউনুস ফেরেস্তা হিসাবে এসেছিল। ফেরেস্তা কি জিনিস সেটা আবার দেখিয়ে দিয়েছে পাবলিককে। যে টিএভি তার যে রিপোর্ট সেখানে বলছে যে 2023 সালে তারা আওয়ামী লীগ সরকার থাকতেও এরকম একটা যে করেছিল, সেটার তুলনায় এই যে 25-এর এটাকে তারা কম্পেয়ার করেছে। কম্পেয়ার করতে গিয়ে তারা দেখাচ্ছে যে আহ, দেশের বিভিন্ন সেবা খাতে, মানে যারা সেবা খাতে মানে সেবা গ্রহীতা যারা, তাদের মধ্যে 81% আপনার কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে। যেটা 2023 সালে আওয়ামী লীগ আমলে ছিল 70.9%, মানে 71%, ধরেন 81 এবং 71%, তার মানে 10% আরো বেড়েছে। এবং সবচেয়ে বেশি দুর্নীতি তারা দেখিয়েছে পাসপোর্ট উত্তোলনের ক্ষেত্রে বা পাসপোর্ট খাতে। এবং এটা বেড়ে দাঁড়িয়েছে যাতে এটা এই যে ইয়েটা 2023 সালের ঘুষের শিকার যারা হয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে 50.8% সেবা গ্রহীতা, যা 2025 সালে দাঁড়িয়েছে 63%। তার মানে এখানেও দেখেন 13-14 মতো বেড়েছে, 13 তো বাড়ছেই। তো এইগুলো নিয়ে পাবলিকের মাথার মধ্যে তো এখন ঢুকেছে যে ইউনুস কি শাসন আমাদেরকে দিয়ে গিয়েছিল, যে তার লোকজন, যেটা আমরা যাদের তাদের কাছে যেটা আশা করেছিলাম, যে তারা একটা এমন একটা সহি সমাজ আমাদেরকে উপহার দেবে যেখান দিয়ে মানুষ একটা দৃষ্টান্তমূলক হতে পারে, যে নির্বাচিত সরকারগুলো আমাদেরকে যেভাবে দলীয় করণের শিকার হই, আবার আমরা সেবা খাতেও সেখানেও নানা রকম দুর্নীতি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার কোনো খায়েশ নাই অন্য কিছু, তার সরকারের আমলে পরিস্থিতি আরো বেশি খারাপ ছিল। এবং সেখানে শুধু কথার কথাই বলেছে ইউনুস, সেখানে ব্যক্তিগতভাবে বা তার সরকার এমন কোনো পদক্ষেপ নেয় নাই যে যেখানে এগুলো প্রিভেন্ট হতে পারে এবং এই দুর্নীতি কমতে পারে। বরং তার সরকারের বিভিন্ন ব্যক্তি দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। এখন পত্রপত্রিকায় বেরোচ্ছে ইউনুস স্বয়ং দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। নিজের যে দুর্নীতির মামলাগুলো ছিল সেগুলো সে খারিজ করে দিয়েছে। এবং তার তার বিরুদ্ধে করের যে মামলা ছিল সেটা খারিজ করে দিয়েছে। এবং যে বিভিন্ন আর্থিক লাভবান যেগুলো হয়েছে সেগুলো তো এর মধ্যে পত্রিকা এসেছে, নতুন করে কিছু বলার নাই। তার মানে এটা একটা প্রতিষ্ঠিত হলে যে বড় বড় কথা বলে শুধু ক্ষমতা দখল করলে হয় না বা ক্ষমতায় আসলে হয় না, এই যে সরকার পরিচালনা যে একটা কঠিন বাস্তবতা সেটাও জানতে হয়। এবং এই সমস্ত আনাড়ি লোকজনকে দিয়ে কখনো সরকার মানে চলতে পারে না। মানে এই যে আপনি বললেন যে সরকার পরিচালনা যে কতটা কঠিন, এটা হয়তো উনি দায়িত্ব নিয়ে এসে বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। কঠিন তো তখনই মনে হবে যখন নাকি কেউ ভালোভাবে সরকার চালাতে চাইবে। কিন্তু ওনারা হুম। কি সরকারটাকে ভালোভাবে চালানোর কোনো চেষ্টা কি ওনাদের মধ্যে ছিল, নাকি ওনারা নিজেরাই এর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন? না, তাদের কোনো চেষ্টা ছিল না, তাদের একটাই চেষ্টা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করো। আওয়ামী লীগকে নিঃশেষ করো, জামাতকে প্রতিষ্ঠিত করো, এনসিপি কে প্রতিষ্ঠিত করো, এটাই ছিল তাদের লক্ষ্য। দেশের জনগণের কি কল্যাণ হচ্ছে সেটা তাদের কোনো কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগকে দুর্নীতির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে দেখা গেল যে সে নিজেই দুর্নীতির প্রতীক হিসাবে এখন বাংলাদেশের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তার থেকে নিকৃষ্ট শাসন এখন কেউ দিয়েছে বলে এখন আর বলা হয় না, এবং এর সাথে থেকেও খারাপ শাসন দিয়ে গেছে। আসলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করলে তো অবশ্যই খারাপ ছিল, সেটা পরিসংখ্যানই বলতেছে। সো বিশ্বমঞ্চে এই যে সাধু ভাবমূর্তি ইউনূস ধরে নিয়েছিল যে বাস্তবে যে এই মানে ব্যবস্থাটা বদলানো যে কত কঠিন পরীক্ষা, যে সেটা সে মানে প্রমাণ দিয়েছে আর কি। যে সে যে কতটা ব্যর্থ, এবং সে প্রশ্নগুলো এখন উঠতেই পারে। জি। আমরা আরো কিন্তু লক্ষ্য করেছি যে এই জিনিসটা আমি একটু জানতে চাই, আমার কাছে আমি নিজে একটু কনফিউজ, যে এই যে এত দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে এবং যারা দুর্নীতি করেছে বলে আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, তাদের সেই দুর্নীতির কোনো বিচারের উদ্যোগ কিন্তু কেউ নিচ্ছে না। এবং এই সরকারের এমন আমরা দেখছি আদালতেও যা যে দু একটা বিচারের জন্য দুজন করেছে সেগুলো কিন্তু মামলা হিসাবে গৃহীত হয়নি। তো যদি বিচার না হয় তাহলে এটা কি উদাহরণ তৈরি করবে? এটা উদাহরণ তৈরি করবে যে মানুষ বুঝে নেবে যে ইউনূসকে ওয়াকওভার দেওয়া হয়েছে, ইউনূসের সাথে এমন কোন আন্ডার টেবিল ডিল হয়েছে এই সরকারের, যাতে করে তাকে ছাড় দিচ্ছে, তার সাংবাদিকদের ছাড় দিচ্ছে। এটা তো এটা তো প্রতিষ্ঠিত। ইউনূস এসেছিল ওর কার্যক্রমে জামাতকে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া এবং দেশটাকে আমেরিকার হাতে তুলে। আবার উনি আবার আমার
লানের সিনিয়রও, সরাসরি এই কথাটা। প্রথম কথা হলো এনারা তো কাজ করছেন যখন সরকার প্রথমে ইউনূস সরকার অ্যাপয়েন্টমেন্ট দিলেন, অ্যাটর্নি জেনারেল সাহেব, ইউনূস সরকারের আগে অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট হলো 6 তারিখে, তখন কিন্তু কোনো সরকারও গঠন হয়নি। তারপরে এনাদের সবাইকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো এবং আপনার মাধ্যমে সারা দেশবাসীকে জানাচ্ছি 225 জনের মধ্যে 17 জন কত পার্সেন্ট হয়। সো এই পার্সেন্টেজের দিলে দিছেন, এনারা কাজ করে যাচ্ছে তখন থেকে। সো সরকার এসে যেমন তাজুল সাহেবকে চেঞ্জ করছে, তো এটা সরকার তার নিজের জন্য চেঞ্জ করতেই পারে। কিন্তু এইখানে আমাদের কথা হলো যে আমি যদি আমার কাজটা ঠিকমতো করতে না পারি তাহলে আমার কি করা উচিত। যেমন আমার লার্নের সিনিয়র ব্যারিস্টার ফিদা এম কামাল সবসময় বলতেন, উনি যেদিন অ্যাটর্নি জেনারেল হয়েছেন সবসময় বুক পকেটে রেজিগনেশন লেটার নিয়ে ঘুরতেন। কেন? যদি সরকার আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয়, রুল অফ ল এস্টাবলিশ করতে না হলে আমি জানি না সেই সময় পদত্যাগ করতে পারি। আজকে যাদেরকে জামাত ইসলাম বলা হচ্ছে তার সর্বপ্রথম কথা হচ্ছে তারা লয়ার। তারা আজকে এই পদত্যাগের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে জাতির কাছে। প্রথম হচ্ছে বিচার ব্যবস্থায় যদি কোনো ইন্টারফারেন্স আসে, সেই ইন্টারফারেন্সের সহযোগী না হয়ে সেখানে পদত্যাগ করাটাই হচ্ছে সবচেয়ে বড় ওয়াইজ কাজ, এবং সেই কাজটাই তারা করেছেন। আমাকে যদি এখন সরকার আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয় তাহলে সেটা খুবই নিন্দনীয়। তৃতীয় কথা হচ্ছে উনি বলছেন গত 4 মাসে তারা সরকারের পক্ষে কাজ করছে কিনা। শোনেন, আইনজীবী হিসাবে প্রথম কথায় আমরা জ্ঞানী, আমরা আইনে যা আছে সবাই আমার চোখের সমান, এবং আইনকে ঊর্ধ্বে করার জন্য যা যা করা লাগে তাই করব। তবে বোধোদয় হতে 4 মাস লাগলো কিনা সেটা জানতে চাচ্ছি। না, বোধোদয় হতে 4 মাস লাগলো না। কথা হচ্ছে 4 মাসে যখন আমার উপরে কি আসবে, তারা কি বলছে এক্সকিউজটা দেওয়া, যে যখন সরকার কি করতে চাচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এস্টাবলিশ করতে চাচ্ছে না, তখনই কিন্তু তারা করলেন। কেন? এই মাসে ছিল, সেই মামলায় আমিও আছি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির হাইকোর্টের রায়ের এগেনস্টে সরকার আপিল করছে, ছেড়ে দেয়। সেখানে পদত্যাগ করে এবং প্রমাণ করা হয়েছে কি যে আমরা কেউ এই পদের জন্য লালায়িত না। ওকে, আমরা একটু মাহবুব আজিজের কাছে শুনি। মাহবুব আজিজ কি মনে করছেন, পলিটিক্যাল স্ট্যান্ড বাজি এটি নাকি আসলে নিজের স্বার্থে পদত্যাগ করেননি? দেখুন, এই বিষয়টা তো আসলে মাত্রই ঘটলো, এবং আমরা যদি একটু এর পেছনের আরও কিছু সূত্র ধরে কথাবার্তা বলি তাহলে আসলে কতখানি যে আদর্শগত চর্চা হচ্ছে রাজনীতিতে সেটা নিয়ে প্রশ্ন থাকে। বিভিন্ন সময় আমরা কৌশল দেখতে পাচ্ছি, এবং কৌশলগুলো এমনভাবে হচ্ছে যে যার যার পক্ষে যাতে এগিয়ে যাওয়া যায়, এটাই রাজনীতিতে কৌশল খারাপ না, কিন্তু কৌশলী যখন মুখ্য হয়ে ওঠে তখন নৈতিকতার কোনো অবশিষ্ট আর থাকে না। আপনি দেখুন যে সংসদে আমরা কি দেখছি, সংসদে যে আলোচনাগুলো হচ্ছে, সংসদে তো একটা বাজেট অধিবেশন চলমান, এখানে কি আলোচনা হওয়ার দরকার ছিল? যে সরকার যে বাজেটটা উপস্থাপন করেছেন সেই জায়গাতে আলোচনা সমালোচনা করে কোন কোন জায়গাতে আরও অর্থনৈতিক যেই খাতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাই প্রকাশ পাওয়ার কথা ছিল। আমরা কি দেখছি? ওয়াশিং মেশিন নিয়ে আলাপ দেখছি, ওভেন নিয়ে আলাপ, মুতা বিবাহ নিয়ে আলাপ। যে তিনি বলেছেন যে অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। এটা তার বক্তৃতায় আছে, ধ্বংস হয়েছে। এবং আমরা কিন্তু এরকমভাবেই জানি, আমরা দেখেছি যে আমাদের যে 17 বছরের একটানা কর্তৃত্ববাদী শাসন, স্বৈরাচারী শাসনে মানুষের গণতন্ত্রহীনতা এবং যে জবাবদিহিতার যে জায়গাটি খুব বড় আকারে সে মানুষের সামনে উপস্থিত হয়েছিল। এবং যখন গণতন্ত্র থাকে না তখন কিন্তু দলমত নির্বিশেষে সবাই একটা পর্যায়ে গিয়ে 24-এর গণ অভ্যুত্থানের সৃষ্টি করলো। কিন্তু আমরা দেখছি বিশ্ব ব্যাংক যে রিপোর্ট দিচ্ছে যে 2010 থেকে পরবর্তী 15 বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে প্রায় 3% ছিল। এই নির্দিষ্ট 1.5 দশকে চীনের গড় প্রবৃদ্ধি ছিল 5.7%। বাংলাদেশের যে 6টি দেশ প্রবৃদ্ধিতে শীর্ষস্থান, সেখানে বাংলাদেশ একটি, এটা বিশ্বব্যাংকের রিপোর্ট। তারপরেও মানুষ কেন রাস্তায় নামলো? তার মানে গণতন্ত্র এবং জবাবদিহিতাটা খুব জরুরি। আপনি 3টা নির্বাচন যখন আমিডামি করলেন, রাতের বেলা করলেন, অন্ধকারের সময় একা একা করে ফেললেন, এই জায়গায় কিন্তু মানুষ ভোট দিতে চাইল এবং মানুষ তার নিজের কণ্ঠস্বরটি রাষ্ট্রে স্থাপন করতে চায়। আমরা আজকে কি দেখছি? সংসদের ভেতরে যেই কার্যক্রম আমরা দেখছি সেখানে কি অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা দেখতে পাচ্ছি? বিএনপিকে আসলে সেই দিকে আগাচ্ছে, গণতন্ত্রের দিকে? বিএনপির একক দায়িত্ব তো নয় এটি। এর আগে যেই গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে যেই সরকার এলো,
বিএনপি তো তার রাজনীতি করবেই, জামাত তো তার রাজনীতি করতে চাইবেই। আপনি ইকোনমি নিয়ে কথা বলছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি চীনের সাথে বাণিজ্য মন্ত্রী সংসদে জানিয়েছেন। এখন আসলে তারেক রহমান চীনেই আছেন এবং ভারতকে প্রতিহত করার জন্য চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি সইয়ের আহ্বান জানিয়েছেন আমাদের শাহরিয়ার কবির। আপনি এই ব্যাপারকে কিভাবে বিশ্লেষণ দেখুন, করবেন? 4 মাস বয়সী একটি সরকার, এই সরকার এসেছে, তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, সেইভাবেই সে কাজ করবে এবং সে তার ইশতেহার দিয়েই এসেছে। এই বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বলেছে তার পররাষ্ট্রনীতি কি হবে। অনেকেই অনেক ধরনের প্রত্যাশা চাইতেও পারে। অনেকে তো বলছে যে আমাদের সীমান্তে লোকজনের হাতে অস্ত্র দিয়ে দিতে হবে যাতে ভারতের সাথে যুদ্ধ করতে পারে, কারণ তাদের পক্ষে এগুলো বলা খুব সহজ, কোনো রাজনৈতিক কৌশলের বিকল্প হতে পারে না। আজকে এই যে আপনি পদত্যাগের কথা বলছেন, এই সমস্ত কিছুই কিন্তু মূল সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়া। আপনারা যে সংস্কারের কথা বলা বলি হয়, আপনি কি সংসদে সেই সংস্কার নিয়ে কোনো আলোচনা দেখেন জামাতের পক্ষ থেকে? প্রথম অধিবেশনে 1.5 মাস যেই সংসদ অধিবেশন চলেছে, সেখানে জুলাই সনদ এবং সাংবিধানিক সংস্কার ছাড়া আর কি আলাপ হয়েছে? উত্তর দিই। প্রথম কথা হলো যে আমরা তো দেশবাসীকে সত্যটা বলার জন্য আসি। বোধহয়, ইফ আই এম নট রং, পদ্মা সেতুর টাকাটা রিফিউজ করছিল তখন আইএমএফ। তাদের মূল যুক্তিটাই ছিল শেখ হাসিনা যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন অর্থনৈতিক, সেটা ফেক। এবং 25 সালে এসে একদম পুরা দেখা গেল স্ট্যাটিস্টিক্স জিডিপির 100 বিলিয়ন, সেটা সে গরমিল করে সেই খাতায় খালি মিলাই দিছে। আজকে সংসদে দাঁড়িয়ে, মহান সংসদে, এটা হচ্ছে কনস্টিটিউশনের বাধ্যবাধকতা, প্রতি বছরে যে খরচ করবে গভর্নমেন্ট, সেটা কি করতে হবে, সংসদে প্লেস করতে হবে। 19 সালেরটা কেবল প্রেস করা হয়েছে। জিডিপির কথা বলতেছেন, আসলে জিডিপি কত 3.5, সেটা কে বলছিল? আইএমএফ বলছিল। যে 7 বা 8% জিডিপি দেখানো হচ্ছে, সমস্ত কাগজ ভুয়া। এবং যতবার কাগজ চাইছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, শেখ হাসিনা একবারও কাগজ দিচ্ছে, প্রতিবার রিফিউজ করছে। এবং শেখ হাসিনা একবার বলেই ফেললো, আমি আর আমেরিকা যাব না। কেন? এই যে মিথ্যাচারের উপর সে দেশটাকে কি করলেন, রাখলেন তার উপরে। এবার আসেন বাজেটের কথা। গতকালকে আমার বন্ধুবর ব্যারিস্টার মোমেন খুব সুন্দর করে বলে দিছে এই বাজেটটা কি, এই বাজেটটা কেন বাস্তবায়ন করা সম্ভব না এবং ঘাটতিটা কোথায়। ভাই একটু আগে বললেন না যে বাণিজ্যমন্ত্রী কি বললেন? বাণিজ্যমন্ত্রী বললেন হাসিনা যেভাবে অর্থনীতিটাকে রেখে গেছে, তাতে আগামী 2 বছরের মধ্যে এই অর্থনীতি ঘুরে দাঁড়ানো ইম্পসিবল। তাহলে আজকে যে কথাটা বলা হচ্ছে সংসদে, এই বাজেট নিয়ে কথা হচ্ছে না, ওখানে ফ্যান, এসি বা ওয়াশিং মেশিন নিয়ে কথা হচ্ছে, এই কথাটা বোধহয় এইভাবে ঠিক না। তবে এটাও ঠিক যে ভদ্রলোক এই ওয়াশিং মেশিনের কথাটা বলছে, দ্যাট ইজ নট দ্য প্লেস। ওই জায়গাটা এই ওয়াশিং মেশিনের কথা বলার জায়গা না। এবার আপনি যেটা বললেন, ভারত ট্যুরিস্ট ভিসা দিবেন, আজকে দেখেন, আজকে আমি কেন বলি যে বাংলাদেশে আমূল সংস্কার করতে হবে। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, সেদিন উপর ভিত্তি করে আজকে কেন দিল, যাতে আজকে দুপুর বেলায় ঠিক খালেদা জিয়ার সঙ্গে যেমন সিরিজ বোমা হামলা হয়েছে, যেমন আজকে আমি পেপারে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কালো পতাকা উত্তোলনের জন্য এক ধরনের লোকগুলোকে সেট করা হচ্ছে, যাতে একটা দেশে একটা ইনস্টেবল অবস্থা চলে যায়। আজকে আমরা প্লেন কিনবো কি কিনবো না, এটা কেন ভারতের পেপারের প্রথম হেডলাইন হবে? একটা নয়, দুটো নয়, 24টা প্লেন কিনতেছে বাংলাদেশ। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কি কিনলাম সেটা নিয়ে এত ভারতের মাথা ব্যথা কেন? ভারত আজকে আর একটা জিনিস, আপনি কি পৃথিবীর কোথাও শুনছেন একজন কূটনীতিককে মন্ত্রী পদমর্যাদা দেয়? ওকে এখনই তারা না, লোকে কালকে মুখ্যমন্ত্রী বানায় দিবে। আজকে তো খালি মন্ত্রী বানাইছে, 2 দিন পর ওকে মুখ্যমন্ত্রী বানায় দিবে। এই ত্রিবেদীকে এখনই ঘাট ধরে দেশ থেকে পার করেন। আর ওই যে আমাদের স্পিকার সাহেব বলছে না যে শোনেন, মুক্তিযুদ্ধ, উনি একটা মুক্তিযোদ্ধা, উনি বললেন যে আমি যে অসম সাহস 24 সালে দেখছি এই যুবকদের মাধ্যমে, ইনশাল্লাহ দেশ ভারত কেন আমেরিকা এসেও ইনশাল্লাহ দখল করতে পারবে না। আমিও বারবার বলি, ভারতের যে প্ল্যান দখল করা, সে প্ল্যান থেকে সরে আসতে হবে। এবং ভারতের দখল করার প্ল্যান নিয়ে যারা এসে হাসিনার উন্নয়নের রূপকার হিসাবে যারা এস্টাবলিশ করতে চাইবে, এই বয়ান মানুষ প্রত্যাখ্যান অলরেডি করছে এবং সেটা গতকালকে প্রমাণ হয়ে গেছে। 24-এ যেভাবে দাঁড়িয়েছিল আবার সেভাবে দাঁড়াবে? মানুষ 24-এ দাঁড়াইছিল না, এখনো দাঁড়ায়। পাগল না হলে ভারতের যে কাঁটাতারের বেড়ার সামনে গুলির মুখে বাঁশ নিয়ে কোনোদিন মানুষ দাঁড়াতে পারে? আপনি আমাকে বলেন, আমার হাতে স্টেন গান, আমার হাতে এলএমজি, আপনি একটা লাঠি নিয়ে সেটা তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ও সাহস দেখিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা সাহস দেখিয়েছে, 24-এও দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। এখন দেখাবে কিনা সেটা না, এখনো দেখাচ্ছে না, বর্ডারে দেখাচ্ছে না। এই 1-2 জনের কথা না, 1-2 জন কথা, সারা বাংলাদেশে কত হাজার বর্ডার, কত হাজার মাইল বর্ডার আছে। আপনি গতকালকে আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা, না, বিচ্ছিন্ন ঘটনা না, দেশের সকলকে সাথে নিয়ে নামতে হবে। আপনি একটা জিনিস বুঝেন, দেশের সকলকে সাথে নিয়ে নামবে।
আপনি কোথায় আছেন? খালি ডাক দিয়ে আচ্ছা, দেখেন। ভারতের সাথে আপনি যুদ্ধটা করবেন কেন সেটা বলুন। ভারতের সাথে যুদ্ধ আমি করবো না, ভারতই করবে। ভারত আমাকে করদ্রাষ্ট্র বানাচ্ছে, আমি তো ভারতের দিকে তাকাচ্ছি না। আমি কি বলছি ভারতের সাথে এক হবো? আমার আকাশ বাতাস এক। ভারত এসে বলতেছে আমার আকাশ বাতাস এক। আমি কি ভারতকে বলছি ভারত কোথায় ব্রাহ্মণ লাগাই দিছে, মিসাইল লাগাই দিছে, কি মিসাইল লাগাই দিছে? আমি কি বলছি গোমূত্র পান করতেছো কি জন্যে? আমি কি বলছি তোমার ত্রিপুরা আমি খেয়ে ফেলে দেবো? আমি কি বলছি তোমার কলকাতা আমি গিলে খাবো? তোমার 7 সিস্টারকে ভাগ করে দেবো? আমি তো এগুলো কথাই বলি না। ও রাত দিন এক কথা যে 122 মাইল লম্বা করতে হবে, কি